জোহার। আমি গতকাল একটা বিজ্ঞাপন দিয়েছিলাম যে আমি ঠিক সন্ধ্যা 7টার সময় লাইভে থাকছি। বর্তমান পরিস্থিতিতে কুর্মী আন্দোলন, কিন্তু কালকে প্রাকৃতিক দুর্যোগ, শিলাবৃষ্টি, ঝড়ের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে কাল আমি লাইভটা করতে পারিনি, তার জন্য দুঃখিত। তো আজ আমি এই বর্তমান পরিস্থিতিতে কুর্মী আন্দোলন নিয়ে সরাসরি লাইভে আসছি। তো আমার এই লাইভটা যেটা মূল বিষয়বস্তু, যে আপনারা জানেন যে কুর্মীরা দীর্ঘদিন ধরে আত্মপরিচিতির দাবিতে লড়াই সংগ্রাম করে চলেছে। তো এই লড়াই সংগ্রামের দীর্ঘদিন ধরে করার পরেও ভোট সর্বস্ব গণতান্ত্রিক এই ভারতবর্ষে আপনারা দেখেছেন যে কুর্মী একমাত্র জাতি যা কিভাবে সরকারি বৈষম্যের শিকার হয়েছে সেটা আপনারা দেখেছেন। তো এই গণতান্ত্রিক দেশে কুর্মীর প্রতি এই বৈমাত্রিক সুলভ আচরণের আরো সবচেয়ে বড় নজির আপনারা দেখেছেন যে সংসদে যখন এই কুর্মী ইস্যুতে অধীর রঞ্জন চৌধুরী, মাননীয় বিরোধী দলের নেতা, তিনি তুলে ধরার পরেও আমাদের সেন্ট্রাল ট্রাইবেল মন্ত্রী মাননীয় অর্জুন মুন্ডা তার বক্তব্য আপনারা শুনেছেন এবং নেগেটিভ মাথা নাড়াও আপনারা দেখেছেন, এবং তার বক্তব্য যে কুর্মী ইস্যুতে পেন্ডিং কোনো কাগজপত্র ভারত সরকারের কাছে নাকি নেই, তার বক্তব্য আপনারা শুনেছেন। কিন্তু আমরা জানি যে পশ্চিমবঙ্গ থেকে এবং ঝাড়খণ্ড থেকে অনেকবার চিঠি চালাচালি হয়েছে, সিআরআই টিআরআই রিপোর্ট হয়েছে, অথচ কুর্মী জাতিকে এসটি সূচিতে আনার কোনো উদ্যোগ কেন্দ্রীয় সরকার নেয়। রাজ্য সরকার ইচ্ছা করে অনিচ্ছা করে যাই করি হোক ভুলভাল রিপোর্ট পাঠাচ্ছে, কমেন্ট এন্ড জাস্টিফিকেশন সঠিক এখনো পৌঁছায়। এই পরিপ্রেক্ষিতে আমাদের হুলহুলির লক্ষ লক্ষ মানুষের জনসভাটার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা নির্ধারণ করেছিলাম যে একক বা কিছু লোকের মতামতে যাতে সমাজের কোনো ক্ষতি না হয়ে যায়, সেই জন্যে বেশিরভাগ মানুষ কি চায়, কোন পথে গেলে কুর্মীরা এসটি হবে, সেটার মত এবং পথ নেওয়ার জন্য আমাদের এই হুলহুলির জনসভা। সেখানে আপনারা দেখেছেন বেশিরভাগ মানুষের রায় যে ভোট সর্বস্ব গণতান্ত্রিক এই ভারতবর্ষে আমরা সমস্ত দলের কাছে অনুনয় বিনয় করার পরেও যেহেতু আমাদের দাবিটা পূরণ হয় না, তাই আমাদেরকে সংসদে প্রতিনিধি পাঠাইতে হবে। এই প্রতিনিধি পাঠানো আমরা লড়াইয়ে নেমেছি। আর 6টা আমাদের পশ্চিমবঙ্গে প্রতিনিধিত্ব
পাঠানোর বিষয়ে নমিনেশন করার কথা। আমরা সর্বসম্মতিক্রমে 5টা করতে পারছি। একটা কালকে যেহেতু লাস্ট ছিল আলিপুরদুয়ার বালুরঘাটে নমিনেশনের লাস্ট ডেট ছিল, তাই কালকে আমরা ওইটা করতে পারিনি রাজনৈতিক কারণে। কিন্তু আমাদের যেহেতু এখনো দেরি আছে, তাই পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, উত্তর মালদা এইগুলোই আমরা প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মূল লক্ষ্য কি, গত পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছেন যে প্রায় 500-র কাছাকাছি আমরা মেম্বার তৈরি করতে পারিছি, এবং এই রাজনৈতিক দলগুলো আমাদের প্রতি যে অনীহা, সেই তার প্রকাশ ফুটে উঠেছে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক নেতাদের বক্তব্যই। আপনারা দেখেছেন দিলীপ ঘোষ, যিনি কুর্মী নেতাদের কাপড় খুলে নেওয়ার কথা বলেছেন। অভিষেক ব্যানার্জি, যিনি কুর্মীরা কোনোদিন তৃণমূলকে নাকি ভোট দেয় নাই, সে কথা উনি বলেছেন, এবং অন ক্যামেরা উনি বলেছেন যে কুর্মীর ভোটের দরকার। এই পরিস্থিতিতে আমরা পঞ্চায়েতের প্রার্থী, নির্দল প্রার্থী যারা আমাদের এই ন্যাক নীতি মেনে চলবে, সেরকম কুর্মীর দাবির সমর্থনে যারা এগিয়ে এসেছে, আমরা তাদেরকেই সমর্থন করেছি। এরপরে আমাদের এই লোকসভাতে আমরা যে প্রার্থী দিচ্ছি, আমরা জানি যে আমাদের হয়তো সব জায়গায় জিতার সম্ভাবনা নাই, কিন্তু আমরা প্রার্থী দিচ্ছি তার কারণ কুর্মী অধ্যুষিত এলাকায় আমরা গত পঞ্চায়েত নির্বাচনে কুর্মীরাকে যেহেতু রাজনৈতিক দলের থেকে মুখ ফিরিয়ে নিতে পেরেছি, এরা যে কোনো কারণে আবার যদি রাজনীতির মুখাপেক্ষা হয়ে যায়, তাহলে তাকে আবার এই বছরের পর বছর লড়াই সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে তাদেরকে আবার ফিরিয়ে আনার একটা জটিলতা তৈরি হবে। সেই কারণে আমাদের প্রার্থী মূল টার্গেট কিন্তু 2026 কেন আমরা এই লোকসভায় প্রার্থী দিলাম, কেন মূল লক্ষ্য 26 না? আমাদের যে দীর্ঘ লড়াইয়ের অভিজ্ঞতায় আমরা যেটা দেখেছি যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশ যেটা বলছে যে 26 সালে পশ্চিমবঙ্গে একটা ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা বিরাট। সেখানে আমরা কুর্মী যে প্রার্থীগুলো আমরা করছি, সেই প্রার্থীগুলো যদি 35 লক্ষ আমাদের ভোটার থাকে, সেই 35 লক্ষ ভোটারের ভোটটা আমরা যদি রাখতে পারি, আমরা যদি এই ভোটটা যদি আমরা রাখতে পারি, এই ত্রিশঙ্কু পরিস্থিতিতে যেখানে আমাদের বৃহৎ দল, এখন ক্ষমতাশালী দল বিজেপি এবং তৃণমূল, এই বিজেপি তৃণমূল সরকারে আসার জন্য যদি আমাদের এই যে ভোটটা আমরা লোকসভায় পাবো, সেই ভোটটা যদি ওনারা প্রয়োজন মনে করেন, ওনাদের যদি আমাদের সমর্থন দরকার হয়, তখন আমাদের একটা বার্গেনিংয়ের সুযোগ আমরা পাবো। বার্গেনিং কি? আমাদের লক্ষ্য অবিচল, আমাদের দাবি আমরা মিটিয়ে নেওয়ার শর্তেই আমরা আমাদের ভোটটা সেদিকে কনভার্ট করার সম্ভাবনা আমাদের থাকবে। আমাদের বাঁকুড়া জেলা কুর্মী অধ্যুষিত যে 3টা বিধানসভা আছে, আমাদের রানীবাঁধ, রায়পুর,
শিমলাপাল, মাথায় রাখতে হবে। এই রানীবাঁধ, রায়পুর, শিমলাপাল প্রায় রানীবাঁধে 60 থেকে 70 হাজার কুর্মী ভোটার, রায়পুরে 40 থেকে 50 হাজার কুর্মী ভোটার, তালডাংরা যে বিধানসভা সেখানে 25 থেকে 30 হাজার কুর্মী ভোটার। এই বিধানসভাগুলো আপনারা যদি লক্ষ্য করেন, মার্জিন, জিতার মার্জিন কোথাও 10,000, কোথাও 5,000, কোথাও 6,000। তো এই মার্জিনটাকে যে কোনো সময় আমরা পরিবর্তন করার ক্ষমতা রাখব। তার কারণ বাঁকুড়া লোকসভায় আমাদের সেই ভোটটা আমরা নিজেদের মধ্যে রাখার জন্য, যাতে আমরা 26 সালের বিধানসভায় হয়তো দেখা যাবে যে এই লোকসভাগুলো ভারতবর্ষের প্রধানমন্ত্রী গঠনের ক্ষেত্রে খুব একটা প্রভাব নাই, কিন্তু আমাদের যখন 26-এর বিধানসভা ত্রিসংখ্য হওয়ার সম্ভাবনা বেশি, তখন এই 3টা বিধানসভা যেমন আছে, তেমনি পুরুলিয়ায় 7 থেকে 8টা বিধানসভা, ঝাড়গ্রামের 5টা বিধানসভা, পশ্চিম মেদিনীপুরের 4টা বিধানসভা, আলিপুরদুয়ারের 3টা বিধানসভা, মালদার 4টা বিধানসভা, বালুরঘাটের 4টা বিধানসভা। এইগুলা কিন্তু কুর্মী নির্ধারক ভোট। তো এই ভোটটা যদি আমাদের কাছে রাখতে পারি, তাহলে এই ভোটটার মাধ্যমের মধ্য দিয়েই কিন্তু আমরা পশ্চিমবঙ্গ সরকার গঠনের নির্ণায়ক ভূমিকা পালন করার থাকি। এই একটা সুদূর প্রসারী চিন্তা ভাবনা নিয়ে আমরা কিন্তু আমাদের প্রার্থী দিচ্ছি। আমার ভোট আমার থাক, এই স্লোগানের ভিত্তিতে আমরা নির্বাচনে যাচ্ছি। কুর্মী ইস্যুটা সাথে সাথে আমাদের যে লোকাল ইস্যুগুলো আছে, যে জঙ্গল ধ্বংস হয়ে যাচ্ছে, ফরেস্ট রাইট অ্যাক্ট 2006, সেই অ্যাক্টকে এখন তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে। MGNREG এর কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ, যেগুলো বন্ধ করে দিয়ে আমাদের গ্রামীণ অর্থনীতি, যেটা একটু চাঙ্গা হচ্ছিল, একটু মুখ দেখছিল মানুষ, অর্থনৈতিকভাবে উন্নতি হচ্ছিল, সেগুলো বন্ধ করে দিয়েছে। ফলে গ্রামীণ অর্থনীতি আজ ধাস খাচ্ছে। আপনারা যদি দেখেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রায় 15-16 সাল থেকে যেটা শুরু হয়েছে, সেই ঘরের টাকায় মানুষের ইট কেনার চাহিদা যেটা বেড়ে গেছে, যে ইট ভাটাগুলো বন্ধ হয়ে গেছিল, ঢুকছিল, সেই ইট ভাটাগুলো কিন্তু পুনরায় চালু হয়েছে। আজ 2 বছর সেটা বন্ধর কারণে আবার অনেক শ্রমিক কাজ হারাইছে। গ্রামের মোড়গুলো, ছোট ছোট যে মোড়গুলো, যেগুলো মানুষ প্রত্যেকটা পরিবারে বাৎসরিক প্রায় MGNREG কাজে 20 থেকে 21 হাজার টাকা প্রত্যেকটা পরিবার যেটা রোজগার করছে, সেটা বন্ধ হয়ে যাওয়ার কারণে গ্রামীণ যে মোড়ের হাটগুলো, গ্রামীণ যে চা দোকানগুলো, পান গুমটিগুলো, যেগুলো আজ নগদ ব্যবসা করছে, সেগুলো আজ ঢুকছে। কারণ এই প্রকল্পের কাজগুলোকে বন্ধ করে দিয়ে গ্রামীণ অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে কেবলমাত্র দুর্নীতির অভিযোগ দিয়ে। দুর্নীতি যে বা যারা করেছেন তারা শাস্তি পাক, এটা সাধারণ পাবলিক চায়, কিন্তু রাজনৈতিক কারণে বন্ধ করে দিয়ে সাধারণ মানুষের অর্থনীতিকে ধ্বংস করার যে চক্রান্ত পশ্চিমবঙ্গে শুরু হয়েছে, এর বিরুদ্ধে লড়াই কিন্তু জারি। মুকুটমণিপুর ড্যামের জল, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, সেচের জলে
ধান চাষ, সরিষা চাষ, তিল চাষ, এর ফলে যে অর্থনৈতিক একটা উন্নতি হয়েছিল, যার ঘরে ঘর অ্যাডভেস্টার দিয়েছে, কর্কেট দিয়েছে, যার অ্যাডভেস্টার ঘর নিচে ঢালাই করেছে, ফ্রি চাল কেন্দ্র রাজ্য উভয় সরকারের সৌজন্যে পাওয়ার পরে যে উদ্বৃত্তির চাষটা হচ্ছিল, সেই চাষের ফলে একটু উন্নতির মুখ দেখেছিল এই এলাকায়। কিন্তু কি দেখা গেল, যে মুকুটমণিপুর ড্যামটাকে শুধুমাত্র বিনোদনের একটা প্লেসে পরিণত করে নদী পথে জল ছেড়ে, অসময়ে জল ছেড়ে, জলের অপচয় করে এই এলাকার অর্থনীতিকে ধ্বংস করার যে কৌশল চলছে। কারণ কি, শাসক প্রশাসক, নির্বাচিত এমএলএ এমপি, তাদের কারোর সাথে মাটির কোনো সম্পর্ক নাই, নামেই মা মাটি সরকার। মা আজ অনাহারে ভুগছে, মাটি আজ সেচের অভাবে ফুটি ফাটা হয়ে গেছে, মানুষ আজ অর্থনৈতিক বৈষম্যের শিকার। চারদিকে গরিব শ্রেণীর মানুষের বৃদ্ধি, হাহাকার। এক শ্রেণীর মানুষ ফুলে ফেপে বেড়ে চলেছে, আর গরিবের পার্সেন্টেজ দিনের পর দিন, বিপিএল এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। রাজনৈতিক কারবারিরা সে সমস্ত গোপন রেখে নিজেদের বড়াই প্রকাশ করার জন্য আজ বিপিএল এর পরিসংখ্যানটাকে কমিয়ে দেখানো হচ্ছে। যে সমস্ত এলাকা আপনারা গ্রামের পর গ্রাম যান, আজ ডিজিটাল ইন্ডিয়ার কথা বলা হচ্ছে, কিন্তু একটা ফোন করতে 3 বার কেটে যায়। ইন্টারনেটের পরিষেবা তো ততই বছর, অথচ বড়াই করে ডিজিটাল ইন্ডিয়া, বিকাশ ভারত দেখানো হচ্ছে। এর প্রতিবাদ করবে কারা? জঙ্গলমহলে আমরা এমপি পাঠাইছিলাম, এমপি পাঠাইছিলাম জ্যোতির্ময় সিং মাহাতো, এমপি পাঠাইছিলাম সুভাষ সরকার, এমপি পাঠাইছিলাম দিলীপ ঘোষ। একজনের নাম করুন, একজন যে জঙ্গলমহলের ডেভেলপমেন্টের জন্য তারা কোনো কাজ করছে। একটা প্রকল্পের নাম করুন যে সামগ্রিক ডেভেলপমেন্টের কাজ হয়েছে। সুভাষ সরকারের মতো সাংসদ বাঁকুড়া জেলায় এত বড় সুযোগ তিনি হাতছাড়া করলেন, যেখানে কেন্দ্রীয় সরকার বিজেপি। স্বপ্নের প্রকল্প মুকুটমণিপুর রেল আজও বোধা। তৃণমূলের যারা এমএলএ আছে, আমাদের সেই এমএলএ একজনের নাম করুন যিনি বিধানসভাতে গিয়ে সরব হয়েছেন পশ্চিমাঞ্চল উন্নয়ন। যে সুযোগের কথাটা বলছিল, যে সমস্ত এমএলএ গুলো আছে জঙ্গলমহলে, কেন এই পশ্চিমাঞ্চলে বাজেট কামানো হচ্ছে আপনারা কি জানেন? সারা পশ্চিমবঙ্গে পৃথক ঝাড়খণ্ড আন্দোলনের সাথে সাথে সারা পশ্চিমবঙ্গের মানুষ যখন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের মানুষ যখন গ্রেটার ঝাড়খণ্ডের সামিল হতে চেয়েছিল, তখন তৎকালীন শাসক দল সিপিএম সেই দাবিকে নাশক করে দিয়ে, সেই দাবিকে যাতে প্রশমিত করা যায় তার জন্য যে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের জন্ম, সেই পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ আজ কেন ঢুকছে? কোন জঙ্গলমহলের এমএলএ দীর্ঘদিন ধরে শান্তিরাম মাহাতো, পুরুলিয়ার, যিনি বর্তমানে আবার লোকসভায় প্রার্থী হচ্ছেন, কখনো শুনেছেন? যিনি পশ্চিমাঞ্চলের মন্ত্রী ছিলেন, সেই পশ্চিমাঞ্চলের মন্ত্রী
তিনি হেরে গেছেন ঠিকই, কিন্তু সেই পশ্চিমাঞ্চল ডেভেলপমেন্টের জন্য তিনি তার পার্টির কাছে কখনো কোনো দাবি করেছেন? শুনেছেন? অরূপ চক্রবর্তী বাঁকুড়ার যিনি তৃণমূলের পদপ্রার্থী লোকসভা, শুনেছেন পশ্চিমাঞ্চল ডেভেলপমেন্টের জন্য তিনি কোনো দাবি তুলে ধরেছেন? আমাদের এলাকার যত যা এমএলএ আছে, আমাদের মন্ত্রী যজ্ঞা মান্ডি কখনো দেখেছেন? তিনি খাদ্য প্রতিমন্ত্রী কখনো দেখেছেন যে আমাদের এলাকায় যে রেশনের আটা আছে, সেই রেশনের আটাতে কত পার্সেন্ট বালি থাকে, সেটা কি কখনো প্রতিবাদ দেখেছেন? আমাদের রায়পুর বিধানসভা, এই রায়পুর বিধানসভা বাঁকুড়া জেলার গর্ব, যে বিধানসভায় আজ 78 সালের পর থেকে চারটা জেলা সভাধিপতি পাইছে। সেই রায়পুরের কি ডেভেলপ হয়েছে একবার দেখেছেন? কেন এই ঢুকছে রায়পুরের বিভিন্ন অংশ? সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার পরেও এই দলদাস এমএলএ এমপিরা না বুঝে ব্যক্তিগত উন্নয়ন, না বুঝে এলাকার উন্নয়ন, তারা শুধু চাটুকারিতা দলদাস হিসাবে পার্টির গুড বুকে তাদের নাম লিখাইছে, কিন্তু এলাকার জনগণ নিয়ে কখনো ভাবেন না। কারা ভাববেন এলাকায়? আদিবাসী কুর্মী সমাজ এতগুলা পঞ্চায়েতে বোর্ড গঠন করার পরেও, এতগুলো পঞ্চায়েত সদস্য নির্বাচিত করার পরেও আপনারা দেখেছেন কোন জায়গায় এই সমাজ সংগঠনের পক্ষ থেকে আদিবাসী কুর্মী সমাজ কোন জায়গায় দাদাগিরি করেছে, প্রভুত্ব করেছে, কাকেও বাধ্য করাইছে? দেখেছেন কোনদিন? কোনদিন। সোনার রায়পুর তৈরি করা যেত, সোনার রানীবান তৈরি করা যেত, কি নেই এখানে? কি নেই? বিভিন্ন লড়াই সংগ্রামে পাওয়া জঙ্গলমহল আইন, 100 দিনের কাজে অধিকার, বিভিন্ন লড়াই সংগ্রামের পরে জঙ্গলমহলের মানুষ আজ মাথা তুলে আছে। হাজার হাজার মানুষ খুন হলেও কারো কাছে মাথা নত করে নেই সেই জঙ্গলমহল। কোনো উন্নয়ন দেখতে পাচ্ছে? আজ বলছে জাতের নামে বজ্জাত। কারা তৈরি করেছে জাতের নামে বজ্জাত? কারা বাধ্য করেছে এই আন্দোলন করতে? একবারও ভেবে দেখেছেন? 94 সালে মমতা ব্যানার্জি কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখলেন, কুর্মীকে এসটি করতে হবে। শিবু সোরেন চিঠি লিখলেন, কুর্মীকে এসটি করতে হবে। বাসুদেব আচার্য চিঠি লিখলেন, কুর্মীকে এসটি করতে হবে। চিত্তরঞ্জন মাহাতো চিঠি লিখলেন, কুর্মীকে এসটি করতে হবে। দায় টাকা করতে হবে বলে দায় এড়ানো চলবে না। এইটার একটা সুরাহা করতে হবে। বংশ পরম্পরায় 100 জনের মানুষ রাজনৈতিক ক্ষমতাকে কুক্ষিগত করে রেখে দোকান খুলে বসে আছে। তারা টেন্ডার নিয়ে বসে আছে, কাকে টিকিট দেওয়া হবে, কাকে টিকিট দেওয়া হবে না। কারণ জানে যারা দল দাস না হলে কিচ্ছু করার নাই, সেরকম দল দাস লোক, বোবা কালা লোকদেরকে টিকিট দেওয়া হয়। কে এই শান্তিরাম মাহাতো? কি তার পরিচয়? পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী থেকে তিনি কি করেছেন? পশ্চিমাঞ্চল নিয়ে কি ভেবেছেন? কলকাতাকে ফ্লাইওভার করার জন্য কি আমরা এমএলএ এমপি তৈরি করে পাঠাবো কলকাতার ফ্লাইওভারের জন্য? আর আমরা খানাখন্দরে ঢুকবো। আজ রায়পুর যে রাস্তা ঝাড়গ্রাম বাঁকুড়া দুর্ঘটনায় মানুষ প্রতিদিন মারা যাচ্ছে, তার দায় কে নিবে? তার দায় কে নিবে? কে? আমাদেরকে মানুষ বলে মনে হয়? জঙ্গলমহলকে মানুষকে কি মানুষ বলে মনে হয়? এদের মৃত্যু কি আপনাদের কখনো চোখে পড়ে?
হাতিয়ে পিষে মারছে। ঝাড়গ্রামে প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় দৌলতে দেখতে পাচ্ছি, জানি এই বর্জুয়া চ্যানেলগুলো আমাদের এই জঙ্গলমহলের মানুষের জীবনের কোনো মূল্য নাই, তারা দেখাবে নাই, কিন্তু এই সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রামে দিনের পর দিন মানুষ হাতির পায়ের তলায় পিষে মারছে মানুষকে। সেখানে বনমন্ত্রীর নাম বীরবাহা হাঁসদা। শুনেছেন কোন জায়গায় নিজে গিয়ে যে মৃত পরিবারের কাউকে চাকরি দিল? কলকাতায় একটা লোক যদি টায়ার বাস হয়ে মারা যায় কোনো গাড়ির, সেই পরিবারকে চাকরি দেওয়ার জন্য এমপিরা, মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছায় যাচ্ছে। আমাদের মানুষকে কতদিন বোকা বানায় রাখবেন আর আপনারা? কতদিন বোকা বানায় রাখবেন? 52% ওবিসি সম্প্রদায়ের মানুষ পশ্চিমবঙ্গে বসবাস করে। যখন এই ওবিসি সংরক্ষণ 27% দেয়া হলো, তখন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু কি বলেছিলেন? There is no OBC in my state. There is no OBC in my state বলে দিলেন জ্যোতি বসু। কারণ পশ্চিমবঙ্গের যারা ভূমিপুত্র, যারা অনুন্নত, যারা পিছিয়ে আছে, তাদের জন্য তৎকালীন সরকারের বুক কাঁপে নাই। বাংলাদেশ থেকে আগত মানুষদেরকে সংরক্ষণের জন্য ঘোষ, বোস, চ্যাটার্জি, ব্যানার্জি সব এসসি সার্টিফিকেট পায়, তাদের চাকরির ব্যবস্থা করে পশ্চিমবঙ্গ সরকার, বাঙাল নির্ভর সরকার। কিন্তু পশ্চিমবঙ্গের যারা ভূমিপুত্র, যারা দেশকে গড়িল, যারা বাঘ, ভালুক, হাতির সাথে প্রতিনিয়ত লড়াই করে দিনাতিপাত করে, যারা গায়ে গোতরে খেটে জমি নির্মাণ করল, যারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য প্রথম পরাধীনতার গ্লানি অনুভব করল, সেই সাঁওতাল বিদ্রোহ, সেই চুয়াড় বিদ্রোহ, সেই কোল, ভিল, মুন্ডা বিদ্রোহ, যখন উচ্চবর্ণীয় মানুষেরা দলদাসের পরিণত হয়ে ব্রিটিশদের পদলেহন করতে ব্যস্ত ছিল, তখন কিন্তু এই আদিবাসী জনজাতির মানুষরাই এই জঙ্গলমহলে প্রথম পরাধীনতার গ্লানি অনুভব করেছিল। যারা জল জঙ্গল জমির অধিকার, যারা গায়ে গোতরে পাহাড় কেটে, বন কেটে, নদী বেঁধে যে জমি তৈরি করেছিল, সেই জমির উপরে যখন ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি খাজনা আরোপ করেছিল, সেই খাজনা দিতে অস্বীকার করে, পেট কেটে খাজনা না দেওয়ার কথা ঘোষণা করে, ব্রিটিশ রাজকে দূর হটাও ব্রিটিশ রাজ স্লোগান দিয়ে যারা এই এলাকায় লড়াই করেছিল, সেই লড়াই মানুষদের কিন্তু কোথাও কোনো ইতিহাস নাই। তাই আমরা ঠিক করেছি, যেখানে ইতিহাস লেখা নাই, যেখানে ইতিহাস আমরা খুঁড়ে বার করছি ইতিহাস, সেই ইতিহাস খুঁড়ে আমরা প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা করছি। আমরা বিভিন্ন জায়গায় মূর্তি নির্মাণ করার চেষ্টা করছি, যেখানে উচ্চবর্ণীয়রা তাদের যে সংস্কৃতি, তাদের যে নীতি, তাদের যে আদর্শ, সেই আদর্শের মানুষগুলোকে আমাদের দিকে প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু সেই আদর্শ মানুষগুলা কাদের দ্বারা আদর্শান্বিত হয়েছিল সেগুলো কিন্তু কেউ লক্ষ্য করেনি। আপনারা জানেন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায় মনীষী হয়েছেন এই জঙ্গলমহলে, এই আদিবাসী, এই জনজাতি মানুষদের কৃষ্টি কালচারকে অনুসরণ করে। সতীদাহ প্রথা রোধ করা, উচ্চবর্ণীয়দের, কুলীন ব্রাহ্মণদের অনুপ্রেরণা যোগাইছিল এই জঙ্গলমহল, যেখানে সতীদাহ প্রথা ছিল না কোনোদিন। বিদ্যাসাগর অনুপ্রাণিত হয়েছিলেন এই জঙ্গলমহলের বিধবা বিবাহ দেখে। রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন অনুপ্রাণিত, জঙ্গলমহলের করম দেখে অনুপ্রাণিত হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর মনীষীতে পরিণত হয়েছেন বিভিন্ন কাজের সাথে সাথে, এটাও তার উল্লেখযোগ্য। সেই জঙ্গল মানুষদের জীবন জীবিকাকে অনুপ্রাণিত করে যে বাংলা সংস্কৃতি এক সৃষ্টি হয়েছে, মিশ্র সংস্কৃতি, সেই মৌলিক সংস্কৃতিকে আজ বঞ্চিত করে, তার ধারক এবং বাহকদেরকে আজ অবহেলা করে যে রাজনীতি চলছে পশ্চিমবঙ্গে, সেই রাজনীতির হাত থেকে মুক্তি পেতে চায় জঙ্গলমহল।
তাই আজ নির্দল প্রার্থী। কে নির্দল প্রার্থী? বাঁকুড়ার সুরজিৎ সিং কারমালি। কে আছে? রায়পুর ব্লকের বামুনগোড়া গ্রামে। কি তার পারিবারিক ইতিহাস, কি তার ব্যক্তিগত ইতিহাস? অশোক মুত্রুয়ার তার কাকা বাগবীর মাহাতো, তার বাবা দীর্ঘদিন ধরে এই কুর্মিয়ালি আন্দোলনটাকে চালিয়ে এসেছেন 80 দশক থেকে। সেই পরিবারের সূর্য সিং কারমালি। প্রশ্ন, বাঁকুড়া জেলার একজন কারমালি, তাকেই কেন ক্যান্ডিডেট নির্বাচন করা হয়েছে? কি কারণে ক্যান্ডিডেট? বাঁকুড়া জেলায় আমরা ক্যান্ডিডেট যেটা নির্বাচন করি কারো ব্যক্তিগত সিদ্ধান্তের উপরে নয়। আদিবাসী কুর্মী সমাজ প্রথমে চেষ্টা চালিয়েছিল যে যেহেতু বিভিন্ন পঞ্চায়েত নির্বাচনে হিদমিতান হরমিতান গোষ্ঠীর মানুষদেরকে আমরা নির্দল প্রার্থী হিসাবে সমর্থন করেছিলাম, তেমনি আমরা বাঁকুড়া জেলায় প্রার্থী নির্বাচন করার জন্য বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছিলাম। বিভিন্ন রাজনৈতিক কারণে, ভয়ে, ভীতিতে সেটা আমরা ব্যর্থ হই। পরে ওনারা আমাদেরকে জানান যে আমরা সমর্থনে থাকবো, আপনারা প্রার্থী করুন। আমরা মিটিং ডাকি, সেই মিটিংয়ের সিদ্ধান্ত হয় সুরজিৎ সিং কারমালি। পারিবারিক বিভিন্ন লড়াইয়ের যাদের ইতিহাস আছে সেই পরিবার থেকে কেউ বলছে বাঁকুড়া জেলায় মাহাতোরা কৃষক কারমালি। না ভাই, জানি আমরা মাহাতোর তো ব্র্যান্ড, কিন্তু কুর্মিয়ালি একটা আন্দোলনের নাম। সেই কুর্মিয়ালি আন্দোলনে বিভিন্ন জাতির মানুষকে আমরা প্রার্থী করেছি। গত পঞ্চায়েত নির্বাচনে ভেবে নেন না এই প্রার্থীটা অন্য জাতির থেকে আমরা নির্বাচন করেছি। অসুবিধা কি? আমরা সমর্থন দিব, আমরা ভোট করব। মূল লক্ষ্য ভোটটা আমরা একত্রিত করে রাখার। সেখানে ভোটের শতকরা হার আমরা যদি বৃদ্ধি করতে পারি, কুর্মী জনসংখ্যার সাথে সাথে অন্যান্য আদিবাসী মূলবাসী কথাটার সাথে সাথে আবার কিছু কিছু মহাপণ্ডিত মূলা চাষী যোগ করছে। ভাই, জীবনে তো একটা ক্লাবকেও পরিচালনা করেন নাই। সংগঠন কি সেটা তো বুঝেন বলে মনেও হয় না। ড্রাইভার ছাড়া কোনো কিছুই চলতে পারে নাই, তেমনি সংগঠন ছাড়া আন্দোলন সংগঠিত হতে পারে। ভারতবর্ষ স্বাধীনতা লড়াইয়ে যে সমস্ত সংগঠনগুলো ছিল তাদেরও একটা করে সংগঠন ছিল, তাদেরও নেতা ছিল। হয়তো কাকুকে সম্মান দিতে আপনার অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি। ছন্দরঞ্জন গল্প পাচ্ছেন, সব আমরা বুঝি। অত বাচ্চা ছেলে নয়, আমরাও দীর্ঘ 20 বছর ধরে লড়াই আন্দোলন করছি। বহু ঘাত প্রতিঘাত অতিক্রম করে আসছি। আমরা সেই সুরজিৎ সিং কারমালিকে আমরা প্রার্থী নির্বাচন করেছি। আমরা পুরুলিয়ায় প্রার্থী নির্বাচন করেছি তাকে। জঙ্গল মহলের কুর্মী জনজাতির মুক্তি সূর্য, দীর্ঘদিন ধরে লড়াই হয়েছে কুর্মিয়ালি। কিন্তু এই অজিত প্রসাদ মাহাতো 2014 সালের পরে কুর্মী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণের পর কুর্মিয়ালি আন্দোলন গতি পায়। তারে নেতৃত্বে ডহর ছেকা, তারে নেতৃত্বে জিগির জিটা, তারে নেতৃত্বে রেল টেকা, তারই নেতৃত্বে দিল্লি মাহুত ডড় আহ্বান কর্মসূচি, কলকাতা আন্দোলন সব কিন্তু তার নেতৃত্বে সংগঠিত হয়েছে।
কি করেন নাই তিনি, সেটা এই সমাজ নিয়ে। পুরুলিয়ায় যখন বহিরাগত প্রাইমারি শিক্ষক আছে, 7 দিন ডিপিএসসি কে ঘিরে রেখেছিল। কোথায় ছিল বিরোধী দলের নেতৃত্ব? তৃণমূলের এই কালোবাজারির, এই চাকরি চুরির বিরুদ্ধে লড়াই করেছিল অজিত প্রসাদ মাহাতো। তখন কোথায় ছিল বিজেপি? কোথায় ছিল বামপন্থীরা? কোথায় ছিল তখন কংগ্রেস? কেউ কিছু করে। অজিত প্রসাদ মাহাতো পুরুলিয়ার সৈনিক স্কুলে যখন বহিরাগত ছাত্ররা অ্যাডমিশন হচ্ছিল, স্থানীয় স্টুডেন্টদের অ্যাডমিশনের ব্যাপারে লড়াইয়ে 4000 নাগল ঢুকিয়ে তিনি লোকাল স্টুডেন্টদেরকে অ্যাডমিশনের রিজার্ভের ব্যবস্থা করেছিলেন। তার নাম অজিত প্রসাদ। যখন এলাকার সংস্কৃতি কারা ছাড়া লড়াই বন্ধ করার যখন অপচেষ্টা চালানো হচ্ছিল, তখন প্রতিবাদীর নাম হচ্ছে অজিত প্রসাদ মাহাতো। আপনারা অনেকেই এই হিংস্র প্রবণতা বলে আপনাদের দায় এড়াইতে চাইছেন, কিন্তু তামিলনাড়ুর যে জালুকাট্টু ষাঁড় এবং মানুষের যুদ্ধ, সেই যুদ্ধ যখন সুপ্রিম কোর্ট বন্ধ করে দিয়েছিল, তার বিরুদ্ধেও জনগণ আন্দোলন করেছিল এবং জালুকাট্টু যে লড়াই, সেটা আজ বহাল তবিয়তে আছে। আপনারা মুরগি লড়াইকে অনেকেই খুন খারাপি বলে থাকেন, এইগুলো বন্ধ করার জন্য আপনারা বলেন। কিন্তু বন্ধু, মানুষের লড়াই লাগানো হয় এই পৃথিবীতে। বর্ডার সিকিউরিটি ফোর্স এক দেশের অন্য দেশের শয়ে মানুষ খুন হচ্ছে, তখন কোথায় থেকে আপনার মানবতা, কোথায় থেকে আপনার নৈতিকতা? এইগুলা নিয়ে কাড়া ছাড়া, ঈদ, করম, মকর, বাঁধনা, জিতা, ছাতা, টুসু, ভাদু, এই সমস্ত সংস্কৃতি নিয়ে জঙ্গলমহলের ঝুমুরের দেশ আজ মাথা তুলে দাঁড়ায় আছে। এখনো অপসংস্কৃতি, পশ্চিমী দুনিয়ার সংস্কৃতি অনুপ্রবেশ ঘটতে পারে নাই এই জঙ্গলমহলে, এই কারণে। তাছাড়া আজ রাজনীতিতে কি প্রমোট দেখতে পাচ্ছি আমরা, যেখানে পশ্চিমী দুনিয়ার সংস্কৃতি ডিভোর্সিতে ভরে যাচ্ছে দেশ, সেখানে এখনো জঙ্গলমহলে দেখাতে পারবেন না। কোন সংস্কৃতি চান আপনারা? সমাজ ধ্বংসের পথে যাক, অনুপ্রবেশ ঘটুক পশ্চিমী সংস্কৃতি? এই সংস্কৃতিগুলোর হাত থেকে বাঁচানোর লড়াইয়ের সামনের সারিতে যিনি লড়াই করেছেন, তার নাম অজিত প্রসাদ মাহাতো। সেই অজিত প্রসাদ মাহাতো আদিবাসী কর্মী সমাজ হিত মিটান, হড় মিটান, সংখ্যালঘু, দলিত, হরিজন, সমস্ত মানুষের মনের মণিকোটায় যিনি আছেন, সেই অজিত প্রসাদ মাহাতো। বিপরীতে কে? শান্তিরাম মাহাতো। বিপরীতে কে? জ্যোতির্ময় সিং মাহাতো। কোন জ্যোতির্ময় সিং মাহাতো? যিনি প্রথম সংসদ সভায় শপথ নেওয়ার সময় দিল্লির দরবারে জয়গ্রাম শব্দ দিয়ে তিনি শুরু করলেন। সেই জ্যোতির্ময় মাহাতো যখন আদিবাসী কর্মী সমাজ সংগঠন দিল্লি গিয়ে দরবার করছে, প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারের আশায় চিঠি লিখছেন, 2 সাংসদ সিপি চৌধুরী, বিদ্যুৎ বরণ মাহাতো সেই অ্যাপ্লিকেশনে সই করলেও জ্যোতির্ময় সিং মাহাতো কিন্তু সই করেন। আমরা দিল্লি গিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আপনারা জানেন, যার হাতে এই ভাষা 8ম তফসিলে যাবে কিনা, যার হাতে ক্ষমতা,
সেই নিশীথ প্রামাণিকের সাথে আমরা সাক্ষাৎ করি। নিশীথ প্রামাণিক সমস্ত কাগজপত্র সেখানে থাকা আইএস অফিসার সচিবদের দিয়ে রেডি করাইছিলেন। সমস্ত কিছু যেটা আমার হাতে আছে আমি করে দিব। কোন অজ্ঞাত কারণে সেটা বন্ধ হয়ে গেছে জানেন কি? সেখানে আমাদের মেমোরেন্ডামের কপি ছবি সব কিন্তু এক ফোনে বন্ধ করে দেওয়া হয়। দুহাত তুলে কুর্মীরা ভোট দিয়ে যাকে নির্বাচিত করলেন সেই জ্যোতির্ময় সিং মাহাতো। আমরা কিছুদিন আগে পর্যন্ত ওনার কাছে সাক্ষাৎ করেছি, আমি পার্সোনাল ভাবে সেই সাক্ষাতে ছিলাম। উনি বললেন, দাদা আপনারা লড়াইটা চালাই যান, পুরুলিয়াতে কুর্মী নিধন যজ্ঞ শুরু হয়েছে। স্বাধীনতার পূর্ব থেকে এখনো পর্যন্ত যেখানে রাজনৈতিক দলগুলা অন্য জাতির প্রার্থী দিতে সাহস পায় নাই, সেখানে রাজনৈতিক চক্রান্ত চলছে। সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে কুর্মী নিধন যজ্ঞ শুরু হয়েছে, যাতে কুর্মীরা টিকিট না পায় তার ব্যবস্থা চলছে, তার চক্রান্ত চলছে। আপনারা গর্জে উঠুন, আমরা গর্জে উঠেছি। আজ আপনি টিকিট পেয়েছেন, শান্তিরাম বাবুরা টিকিট পেয়েছেন, সমস্ত রাজনৈতিক দলে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের টিকিট আজ মাহাতো, শুধুমাত্র মাহাতোর আন্দোলন করছে বলে। কুর্মী ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান মাহাতো পাইছেন এই কুর্মীরা আন্দোলন করছে বলে। মানভূম কালচারাল একাডেমি তৈরি হয়েছে কুর্মীরা আন্দোলন করছে বলে। এই কুর্মীরা জাতিগত আন্দোলনের জন্ম দিচ্ছে, শিখাচ্ছে, অন্যান্য সাধারণ মানুষকে শিখাচ্ছে। তাই রাজনৈতিক কারবারিদের ভয়, তাই রাজনৈতিক কারবারিদের ভয়। এই রাজনৈতিক কারবারিরা আজ ভয় পেয়ে গেছে। এই সামাজিক সংগঠনকে জাতের নামে বজ্জাতি বলছে, কিন্তু যারা একদিন সুপারিশ করেছে সেই রাজনৈতিক দলের ভূমিকা আজ পর্যন্ত কিছু দেখতে পাচ্ছি না। রাহুল সিনহা প্রতিনিধিত্ব করতে এসেছিলেন বাঁকুড়া, সেখানে উনি তার ইস্তাহারে লিখেছেন, কুনাল হেমব্রম লিখেছেন কুর্মীকে এসটি করতে হবে, কিন্তু কারো কোনো পদক্ষেপ আজ পর্যন্ত দেখা যাচ্ছে না। আপনারা দেখেছেন তামাড়িয়া জাতি, যার কোনো আন্দোলন নাই, যার কোনো দাবি নাই, তাদের আজ কি করে অর্জুন মুন্ডা নিজের জাতিকে এসটি সূচিতে নিয়ে আসলে ক্ষমতা বলে। নরেন্দ্র মোদী কোন সাধারণ কাস্টের মানুষ উচ্চবর্ণীয় ইডব্লিউএস হিসাবে আজ যে 10% রিজার্ভেশন পাচ্ছে, কোথায় আন্দোলন করতে হয়েছে? কোথাও নাই। কারণ যারা আইন তৈরি করে তাদের প্রতিনিধি আজ বেশি, তারাই তৈরি করছে আইন। এমএলএ এমপিরা তো নিজেদের বেতন নির্ধারণ করছে নিজেরা, কিন্তু যারা সরকারি কর্মচারী তাদের ডিএ থেকে বঞ্চিত করে রাখা হচ্ছে। 4500 টাকা যে এমএলএদের বেতন ছিল, সে এমএলএরা আজ 83,000 টাকা পশ্চিমবঙ্গে বেতন পাচ্ছে। অথচ রাত দিন পরিশ্রম করা যে সমস্ত ছেলে মেয়েরা সরকারি সমস্ত অফিসে একজনের বেতনে 8 জন 10 জন করে কন্ট্রাকচুয়াল খাটিয়ে তাদেরকে রাত দিন পরিশ্রম করিয়ে আজ সরকারি কাজ হচ্ছে। অথচ সেই কন্ট্রাকচুয়াল ডেলিগেটেড ওয়ার্কারদের, প্যারা টিচারদের, সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধির কোনো উদ্যোগ সরকারের নাই, কোনো উদ্যোগ সরকারের নেই। সেই সমস্তর বিরুদ্ধে প্রতিবাদী চরিত্রের নাম হচ্ছে অজিত প্রসাদ মাহাতো। তাই এত রাজনৈতিক বৈরিতা। বন্ধুগণ, আমার কিছু হিতাকাঙ্ক্ষী বন্ধু আছে যারা চাইছিল যে সঞ্জয় মাহাতো কি ভয়ে পালাচ্ছে, যে ভোটে দাঁড়াইল না, অন্য লোককে বলির পাঠা, বলছে সিগনা পাঠাকে বলি দেওয়া হচ্ছে।
ভাই ধন্যবাদ, আপনি আমার হিতাকাঙ্ক্ষী, কিন্তু আপনি কি জানেন আমার রুজি রোজগার চলে একটা কন্ট্রাকচুয়াল চাকরি, আমার সংসারের হাঁড়ি চলে একটা কন্ট্রাকচুয়াল চাকরি করি বলে আমাকে ভোটে দাঁড়াতে হলে সেই কন্ট্রাকচুয়াল চাকরিকে ইস্তফা দিয়ে কিন্তু দাঁড়াতে হবে। তাই বাধ্যবাধকতার কারণে আমি কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারলাম না, ইচ্ছা থাকা সত্ত্বেও আমি ভয় পাই, আমি ভয় পাই নাই। শুনে রাখুন, মরিব তো একবার দুবার, মরিব তো একবার দুবার নয়, তো জাতির জন্য দেহের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করার জন্য আমরা এসেছি। কিছু কিছু মানুষের আবার প্রশ্ন, করিবার তো কোনো মুরাদ নাই, লড়াই করার দম নাই, আন্দোলন করার দম নাই, বলছে আদিবাসী কুর্মী সমাজ জঙ্গল জিয়াও হামদুমি করে কোথায়, আকাশমণি বাগান। না আছে তার দেখার সময়, না আছে তার শোনার সময়, না আছে তার আন্দোলন করার সময়, শুধুমাত্র সমালোচকের ভূমিকা গ্রহণ করে জঙ্গল মহলের প্রত্যেকটা কুর্মী অধ্যুষিত গ্রামে জঙ্গল দিয়ে হামদুমি হয়েছে। ফরেস্টার অফিসে ডেপুটেশন চলছে, খবর রাখবেন, খবর রাখার দরকার। আমাদের আদিবাসী কুর্মী সমাজের যুব সভাপতি পরিমল মাহাতো বালি ব্যবসা করে, আমরা জানি। একজন প্রশ্ন করেছে, সারা পশ্চিমবঙ্গে বালি মাফিয়াদের বিরুদ্ধে আদিবাসী কুর্মী সমাজ লড়াই করলেও বাঁকুড়া জেলায় কি বালি মাফিয়াদের পক্ষে? ভাবুন তার প্রশ্নের ধরন, প্রশ্নের ধরন দেখুন। আমাদের লড়াই দেখেছে কয়লা চুরি, বালি চুরি, চাল চুরি, তিরপল চুরি। আপনার তো দমে একবারও কুলাইল না। ইলেকট্রিক বিল পার ইউনিটে পশ্চিমবঙ্গে সর্বাধিক কেন? এই ব্যবসার সাথে যে জড়িত সেই ইলেকট্রিক বন্ডের হাজার হাজার কোটি টাকা অনুদান দিচ্ছে কি জন্য? বিজেপির পক্ষ থেকে ভ্যাকসিন সরবরাহকারী কোম্পানি কোটি কোটি টাকা কেন ইলেকট্রিক বন্ডে বিজেপিকে টাকা দিচ্ছে? সে প্রশ্ন তো আপনারা করেন। কোটি কোটি টাকা এই দুর্নীতির প্রতিবাদে তৃণমূল পক্ষ নিয়েছে, বিজেপির পক্ষ নিয়েছে তৃণমূল, কারণ এরা দুটি দলেই নির্বাচনী বন্ডে কোটি কোটি টাকা কালোবাজারের কাছ থেকে নিচ্ছে। তাদের দিকে তো আপনার নজর নেই। আপনি কি জানেন কোটি কোটি টাকা দিয়ে টেন্ডার ডাকিছে এই বালি ব্যবসায়ীরা, সরকারি নির্ধারিত রেটে তারা বালি সরবরাহ করছে, ব্যবসা করছে। তারা মাফিয়া। আপনার কোন ইয়াতে মাফিয়া? আপনার কি মাফিয়ার আলাদা কোনো সংজ্ঞা আপনি নির্ধারণ করেছেন, না ব্যক্তিগত শত্রুতার কারণে আপনি শত্রুতা করতে নেমেছেন? কোটি কোটি টাকা এরা টেন্ডার, আমি তো সেই সময় শুনেছি 16 কোটি না 17 কোটি টাকা দিয়ে টেন্ডার ফেলেছে। আমাদের লক্ষ্যটা কি সেটা আগে আপনাকে বুঝতে। আমাদের লক্ষ্য হচ্ছে আমার ছাঁচের জল যেয়ে নদী বালি তৈরি হওয়া, সেই বালিটা কেন আমরা কলিকাতা দ্বারা নিয়ন্ত্রণ হবে? আমাদের বিডিও অফিস কেন নিয়ন্ত্রণ করবে? একজন আবাস যোজনায় ঘর পাইছে, তাকে কেন ন্যায্য মূল্যে 1500 টাকা থেকে 1000 টাকায় কেন সেই লোকটাকে বালি দিবে নাই? সেইটা আমাদের লড়াই। একজন নিজে ব্যক্তিগত ঘর করছে, তার পারমিশন পঞ্চায়েত থেকে নিয়েছে, পঞ্চায়েতের প্রধান লিখে দিলে এজ পার এস্টিমেট এইটা এত গাড়ি বালি প্রয়োজন আছে, তাকে কেন সরকারি ভাবে বালিতে দেওয়া হবে নাই? এইটা আমাদের লড়াই। আমাদের লড়াই এলাকায় 5th শিডিউল 6th শিডিউল লাগু করতে হবে, এইটার জন্য আমাদের লড়াই। কুর্মী আত্মপরিচিতি ফিরে পাবে সেটা তার। আমরা যে তার কাটা ডেঙ্গে বাংলাদেশ থেকে আসি নাই, সেটা আমাদের লড়াই। আমরা এই দেশটা গঠন করেছি।
এই দেশটা তৈরি করেছি, এই দেশের লোককে লড়াই শিখাইছি। মানুষের বিশ্বাস, আমাদের এই পরিচিতি ফিরে পাওয়ার লড়াই। রতনলাল হাঁসদার মতো লোকেরা যারা আজ আমাদের পরিচিতি নিয়ে তামাশা করছে, আমাদের ভাষা, কুড়িমালি ভাষা নিয়ে যারা ঠাট্টা করছে, যেখানে বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন চলছে, সেই লোকগুলো আজকাল ডেভেলপমেন্ট বোর্ড পেয়ে, যাই হোক মুখটা তাদের বন্ধ হয়ে গেছে, কিন্তু কুড়িমেরা ডেভেলপমেন্ট বোর্ড চায় নাই। আদিবাসী কুড়মি সমাজের কোন কর্মকর্তাই ডেভেলপমেন্ট বোর্ডের সাথে যুক্ত নাই। আমি এই ডেভেলপমেন্ট বোর্ডকে আইসক্রিমের সাথে তুলনা করি। এই ডেভেলপমেন্ট বোর্ডের যারা কর্মকর্তা আছে তারাকে সেই মাছ কাঠির সাথে তুলনা করি, কারণ এই ডেভেলপমেন্ট বোর্ডটা চুষে চুষে খাওয়ার একটা সংগঠন মাত্র। কি করছে ডেভেলপমেন্ট বোর্ড? কুড়মির কোন ডেভেলপমেন্টের সাথে এই ডেভেলপমেন্ট বোর্ড যুক্ত আছে বলুন দেখি? একটা অংশের নাম করুন যে এই ডেভেলপমেন্ট বোর্ডের মাধ্যমে কুড়মির এই ডেভেলপমেন্টটা হয়েছে। কোথাও হস্টেল তৈরি হয়েছে, কোথাও কুড়মি ছেলে মেয়েদের পঠন পাঠনের ব্যবস্থা করা হয়েছে, কোচিং এর ব্যবস্থা করা হয়েছে, কোথাও না। আমাদের লড়াইটা হচ্ছে এইখানে। তাই আমি বলব, ব্যক্তিগত রাগ রোষ আপনাদের থাকতে পারে, কুড়মির পরিচিতি কুড়মি ফিরে পাবেন, তখন আপনারা কিন্তু আর বুঝতে থাকবেন। আপনারা এই যে ভাই যারা পরিবেশটাকে আজ নষ্ট করছেন, কুড়মি ব্যক্তিগত দাবি, এর লড়াইটা হচ্ছে মমতা ব্যানার্জির সাথে, এই লড়াইটা হচ্ছে নরেন্দ্র মোদীর সাথে। আপনি গায়ের যোদ্ধার সাথে আমার লড়াই। তাই আমরা লড়াইটা লড়ছি মোদী এবং দিদির বিরুদ্ধে। যারা আমাদের এই দীর্ঘদিনের বিষয়টাকে আটকায় রেখেছে, তাদের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইলেকট্রাল বন্ডের বিরুদ্ধে জনগণের ডিবা নাড়া, জনগণের বস্তা ধরার টাকার লড়াই। এই অসম লড়াইয়ে হয়তো সব জায়গায় আমরা জয়লাভ করতে পারব না, কিন্তু যে দীর্ঘ লড়াই আমরা নামিছি গণতান্ত্রিক পদ্ধতিতে, ওই 26-এর আমরা শেষ লড়াই লড়ব। কারণ এই লড়াই আমি বংশ পরম্পরায় হইতে দিতে পারি নাই, করতে দিতে পারি নাই। এই লড়াইয়ের একটা সমর্থন চাই। রাজনৈতিক দলের দাদা দিদিরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বক্তব্য, কেউ বলছে কুড়মিরা ওবিসি আন্দোলন করার দরকার। ভাই, কুড়মিরা কোনোদিন ওবিসি আন্দোলন করে নাই, পরিচিতির আন্দোলন করছে। কুড়মিরা আদিবাসী তার সরকারি স্বীকৃতির লড়াই করছে। ঝাড়খণ্ড রাজ্য গঠনের সময় কুড়মিরা বেসরকারি আদিবাসী, তার কেন্দ্রীয় সরকারের কাছে নথি আছে। হাইকোর্ট, পাটনা হাইকোর্ট, রাঁচি কোর্ট, কলকাতা হাইকোর্ট, সব জায়গায় কুড়মিরা আদিবাসী, তার আমরা সরকারি স্বীকৃতির লড়াই করছি। এই সব সরকারি স্বীকৃতির জন্য লড়াইয়ের সাথে সাথে 5th শিডিউল 6th শিডিউলের যে লড়াই, এই লড়াইয়ে যারা এই আমাদের পাশে থাকতে চান, যারা লড়াইটা লড়তে চান, মুকুটমণিপুর যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, সেই উদ্দেশ্যটাকে যদি সফল করতে চান, তো অতি অবশ্যই আমাদের বাঁকুড়া জেলা নির্দল প্রার্থী সুরজিৎ সিং কারমালিকে আপনার মূল্যবান ভোটটি দিয়ে লড়াই আন্দোলনে সামিল হবেন, এই শপথ নেবেন, এই আশা রেখে সবাইকে গড় নমস্কার জোহার জানিয়ে আমার লাইভটা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।